আচ্ছা, অসুবিধা নেই, এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 3 প্রকার পাচ্ছি, কি? কর্তৃ, কর্ম আর ভাব। এখন আমরা মূল বাচ্যে যাই। আমরা এতদিন যা যা বাক্য শিখেছি, যত প্রকার বাক্য গঠন করেছি এই অবধি, সেই আপনার লেভেল 1-এর প্রথম ক্লাস থেকে এই অবধি যত বাক্য গঠন করেছি সব হচ্ছে কর্তৃবাচ্য। ঠিক আছে? আমরা এতদিন বাক্য গঠনের ক্ষেত্রে কি কি ফর্মুলা হচ্ছে মনে রেখেছিলাম? কর্তায় কি হয়? প্রথমা। কর্মে? তৃতীয়া। করণে তৃতীয়া। না না, কর্মে কি হয়? কর্মে দ্বিতীয়া। আর ক্রিয়া কি অনুসারে হয়? কার পুরুষ বচন অনুসারে হয়? কর্তা অনুসারে। এই যে আমরা নিয়মটা মাথায় ঢুকিয়েছি, এই নিয়মটা মূলত কর্তৃবাচ্যের বাক্যের জন্য প্রযোজ্য। আমরা তো সাধারণত এভাবেই কথা বলি না? আমরা একটু আগে যে বাক্যের 4 প্রকার দেখলাম, যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার দ্বারা ফুটবল খেলা হয়। আমরা কি এভাবে কথা বলি? আমরা তো এভাবেই বলি যে সে ফুটবল খেলে, আমি ভাত খাই, এরকমভাবেই বলি। তো আমরা সাধারণত যেভাবে কথা বলি সেটা হচ্ছে মূলত কর্তৃবাচ্যের বাক্য। আর তার মানে আপনার কর্তৃবাচ্য কিন্তু পড়া হয়ে গেছে, এতদিন ধরে আপনি কর্তৃবাচ্যই পড়েছেন। সংজ্ঞা যদি বলি, যে বাক্যে ক্রিয়ার কর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধ থাকে আর কর্তাই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্তৃবাচ্য বলে। কি বললাম? ক্রিয়ার কর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধ থাকে। ক্রিয়া কার উপর নির্ভর করে? আমরা যখন বাক্য গঠন করি কর্তার উপর, কর্তার পুরুষ, বচন ইত্যাদির উপর নির্ভর করে আমরা ক্রিয়ার রূপটা পরিবর্তন করি। তো ক্রিয়ার সাথে সাক্ষাৎ সম্বন্ধ হলো কর্তার, এবং কর্তাই প্রধান রূপে প্রতীয়মান হয়। কর্তাই কিন্তু আপনার পুরো বাক্যে প্রধান থাকে কর্তৃবাচ্যের ক্ষেত্রে। আর যেটা প্রধান থাকে তাতেই প্রথমা বিভক্তি হয় সব সময়। তো কর্তাই আমরা প্রথমা বিভক্তি প্রয়োগ করেছি, তো সেই বাক্যটাকে বলা হয় আপনার হচ্ছে কর্তৃবাচ্য। ঠিক আছে? কর্তৃবাচ্য আসলে আলাদা করে পড়ার কিছু নাই। কর্তায় সর্বদা প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, কর্তা যে পুরুষ যে বচনে থাকে, ক্রিয়া সর্বদা সেই পুরুষ সেই বচনে থাকে। মানে এতদিন যা যা বলেছি সব হচ্ছে আপনার কর্তৃবাচ্যই ছিল। ঠিক আছে? তো এটা কিন্তু পড়ার আর কিছু নাই এখানে। শুধু ওই যদি আত্মনিপদী ধাতুর প্রয়োগ হয়, সেই ক্ষেত্রে আপনার আত্মনিপদী ধাতুর ক্ষেত্রে সবসময় আত্মনিপদী রূপটা হয়, আর পরস্মৈপদীর ক্ষেত্রে পরস্মৈপদী হয়। এটা একটু মাথায় রাখবেন। মানে পরস্মৈপদী কখনো আত্মনিপদী হিসেবে ব্যবহার হয় না। সামনে আমরা পাবো যে পরস্মৈপদীটা আত্মনিপদী হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কর্তৃবাচ্যের ক্ষেত্রে যেটা যেই রূপের সেটা সেই রূপেই ব্যবহার হয়। আত্মনিটা আত্মনি, আবার পরস্মৈপদীটা পরস্মৈপদী। এটা একটু মাথায় রাখার বিষয়। এটার তেমন আলোচনা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক যেই, মানে এতদিন আমরা যা যা পড়েছি আর কি। যাব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কর্ম আর ভাববাচ্য। কর্মবাচ্যর বিষয়টা হচ্ছে আপনার নাম শুনেই বোঝা যাচ্ছে, কর্তৃবাচ্যে কর্তা প্রধান ছিল, তার মানে কর্মবাচ্যে কর্ম প্রধান হবে। তো সংজ্ঞাটা কীরকম হবে? যে যেই বাক্যে ক্রিয়ার কর্মের সাথে সম্বন্ধ থাকে, সাক্ষাৎ কর্মের সাথে সাক্ষাৎ সম্বন্ধ থাকে এবং কর্মই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মবাচ্য বলে। কর্তৃবাচ্যের ক্ষেত্রে ছিল যে ক্রিয়ার হচ্ছে কর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধ থাকবে এবং
কর্তাই প্রধান রূপে প্রতীয়মান হবে। আর কর্মবাচ্য নাম শুনে বোঝা যাচ্ছে কি কর্তার জায়গায় জাস্ট কর্মটা আমরা বসিয়ে দিব, কি যে বাক্যে ক্রিয়ার কর্মের সাথে সাক্ষাৎ সম্বন্ধ থাকে এবং কর্মই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মবাচ্য বলে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ওই ক্ষেত্রে কর্তার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল কর্মবাচ্যে কর্মের সাথে এই ঘটনাগুলো ঘটবে। মানে এবার আমরা ক্রিয়া কর্মের উপর নির্ভর করে পরিবর্তন করব। তারপর যেই কর্ম আছে কর্মে প্রথমা বিভক্তি হবে। একটু আগে বললাম না যে যেটা প্রধান তাতে অলওয়েজ প্রথমা বিভক্তি হয়। তো এখানে কর্ম প্রধান, তাই আমাদের কর্মে প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে আর ক্রিয়াটা কর্ম অনুসারে পরিবর্তন করতে হবে। কীরকম আমি আমরা যদি একটা বাক্য দেখি, আচ্ছা বাক্য দেখার আগে আপনি একটা কটা নিয়ম লিখে নিন। মানে যেটা বললাম আপনার সামনে খাতা আছে না, যে কর্মে প্রথমা বিভক্তি হয়। আমরা এখন বাক্য গঠন করব তো এই জন্য একটু নোট ডাউন করে নিই। কর্মে প্রথমা বিভক্তি হয়, তারপর এটা লিখেছেন? হ্যাঁ, তারপর কর্মের পুরুষ ও বচন অনুসারে ক্রিয়ার পুরুষ ও বচন হয়, মানে কর্ম অনুসারে ক্রিয়া পরিবর্তন হয়, এটাও লিখতে পারেন। এটা হচ্ছে কি আপনার ওই যে কিসের রুলস? এটা হচ্ছে আমার কর্মবাচ্যের রুলস, তাই তো? কর্মবাচ্যের বাক্য গঠনের রুলস। তো কর্ম গেল, ক্রিয়া গেল। এখন আগে আগে যখন আমরা কর্তৃবাচ্যের বাক্য গঠন করছিলাম কর্তায় প্রথমা বিভক্তি হচ্ছিল। তো প্রথমা বিভক্তি তো কর্ম নিয়ে গেল, এখন কর্তায় কি হবে? কর্তায় তো কিছু একটা থাকতে হবে। আপনার কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। ঠিক আছে? হ্যাঁ, কর্তৃবাচ্যের, হ্যাঁ অবশ্যই। কর্তৃবাচ্যের বাক্যে আপনার কর্তায় সবসময় প্রথমা হতো আর কর্মবাচ্যের বাক্যে কর্তায় সবসময় তৃতীয়া হবে। আচ্ছা, তাহলে আমি পুরোটাই লিখবো নাকি না? না, আপনি শুধু লিখবেন যে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, বা কর্তা লিখে টান দিয়ে তৃতীয়া বিভক্তি লিখে রাখতে পারেন। মানে আপনি আপনার সুবিধা মতো লিখবেন, যেভাবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর একটু আগে আমরা পড়েছিলাম না যে কিভাবে পরস্মৈপদী ধাতুকে আত্মনিপদী রূপে নিতে হয়, মনে আছে? তো কর্মবাচ্য এবং ভাববাচ্য এই দুইটা বাচ্যের ক্ষেত্রে ধাতু যা খুশি হোক, পরস্মৈপদী হোক, আত্মনিপদী হোক, উভয়পদী হোক, যা খুশি হোক, একে জোর করে টেনে হিচড়ে হলেও আপনার আত্মনিপদী রূপে নিয়ে আসতে হবে। মানে ধাতু যা খুশি হোক না কেন এটাকে আত্মনিপদী বানাতে হবে। আত্মনিপদী থাকলে তো ভালো, আর না থাকলে বানাতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? মানে ধাতুর সবসময় আত্মনিপদী রূপ হবে। এটাও লিখে নিন। এটা কি লিখবো আমি? ধাতু সবসময় আত্মনিপদী রূপ প্রয়োগ করতে, ধাতুর সবসময় আত্মনিপদী রূপ প্রয়োগ করতে হবে। ধাতুর সবসময় আত্মনিপদী রূপ হবে। হ্যাঁ, লিখেছেন? হ্যাঁ, লিখছি। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে আমাদের বাক্য গঠনের রুলস। অর্থটা কি হবে? অর্থটা আমরা নিজেরা বের করব। আপনি যে কোনো একটা বাক্য বলুন, যে কোনো বাক্য। একটা মানে কর্তৃবাচ্যের বাক্য। কর্তৃবাচ্যের বাক্য। হ্যাঁ। অহম অন্নম খাদামি। লিখে ফেলুন এটা। উদাহরণ দিয়ে লিখছি কেমন? হ্যাঁ, কর্তৃবাচ্য লিখছি। হ্যাঁ, আপনি নিচে কর্তৃবাচ্য লিখে অহম অন্নম খাদামি এতটুকু লিখুন। হ্যাঁ, এবার আমরা যেই এতক্ষণ ধরে রুলস লিখলাম না, কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া, এই রুলস অনুযায়ী আমরা চেঞ্জ করব। আমাদের কর্তা কোনটা? কর্তা হচ্ছে অহম। কর্ম কোনটা? কর্ম হচ্ছে অন্নম। আর ক্রিয়া কোনটা? খাদামি। তো কর্তায় কি হবে? কর্মবাচ্যে? কর্মবাচ্য হবে কর্তায় তৃতীয়া। তাহলে এটাকে তৃতীয়ায় নিয়ে যান। অহম তো আছে প্রথমায়, তৃতীয়ায় নিয়ে যান। কর্মবাচ্য। হ্যাঁ, এবার কর্মে কি হবে? কর্মে হবে প্রথমা। কর্মে প্রথমা। প্রথমা। তাহলে অন্নম, এটা তো দ্বিতীয় একবচন আছে, প্রথমাতে নিয়ে যান। অন্নম না, অন্নম অন্নম এটা অন্নম হচ্ছে ফলের মতো, ফল শব্দের মতো। তাহলে অন্নম অন্নমই হবে। হ্যাঁ, মানে আগেরটা ছিল দ্বিতীয়া, এখন প্রথমা হবে আর কি। হ্যাঁ, তাহলে কি মায়া অন্নম। এবার আমরা ক্রিয়াটা পরিবর্তন করব। ক্রিয়া ধাতুটা কি আছে বলুন? মূল ধাতু খাদ ধাতু। এটা কি পরস্মৈ না আত্মনিপদী? এটা হচ্ছে হ্যাঁ, তো এটা আমরা কিভাবে আত্মনিপদী বানাবো? আমাদের ধাতু তো অবশ্যই আত্মনিপদী বানাতে হবে। হ্যাঁ, খাদ যুগ ইয় কি হবে? খাদ্য। এবার আমাদের কর্ম অনুযায়ী ধাতুরূপ প্রয়োগ করতে হবে। কর্মটা আপনার কোন পুরুষ কোন বচনে আছে? কর্মটা আছে আপনার প্রথম পুরুষ। প্রথম পুরুষ কোন বচন? প্রথম পুরুষ হচ্ছে আপনার একবচন। হ্যাঁ, আমাদের আত্মনিপদী ধাতুর ক্ষেত্রে প্রথম পুরুষ একবচনে কিরকম রূপ হয়? সেফ ধাতুর প্রথম পুরুষের একবচনের রূপ কি? তে। তাহলে খাদ যুগ ইয় খাদ্য, এর সাথে তে যোগ করলে কি হয়? খাদ দিয়েতে। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা কি হলো বলুন?
রে- আহ, কি আছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। বলছি ময়া অন্নম খাদ্যতে। হুম, এবার অর্থটা কি হচ্ছে আমরা বের করব। তৃতীয়া বিভক্তি হলে বাংলা অনুবাদের সময় কি যুক্ত হয় বাক্যে? বুঝলি আমি কি? আচ্ছা, আমি সহজ করে দিই। কোন একটা বাংলা শব্দের সাথে, বাংলা বাক্যে কোনো শব্দের সাথে কি থাকলে আমরা তৃতীয়া বিভক্তি প্রয়োগ করি সংস্কৃত অনুবাদের সময়। যেমন কে থাকলে হচ্ছে আমরা দ্বিতীয়া বা চতুর্থী করি, তারপর হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী প্রয়োগ করি, এরকম কি থাকলে আমরা তৃতীয়া প্রয়োগ করি? আচ্ছা, আমি আরো সহজ করে দিই। হস্তেনা অন্নম খাদামি, এটা অর্থ কি? তারা দিয়া না? হ্যাঁ, দ্বারা দিয়া কর্তৃক। তাহলে ময়া অর্থ কি? আমার দ্বারা। হ্যাঁ, আমার দ্বারা। অন্নম, অন্নম অর্থ কি? অন্নম মানে হচ্ছে ভাত। ভাত। আর আত্মনেপদী ধাতুগুলোর অর্থ হচ্ছে, মানে আত্মনেপদী ধাতুগুলো মূলত নিজে না, অন্যকে করায় বা ইনডাইরেক্ট অর্থে আর কি, একদম সরাসরি না, ঘুরিয়ে পেঁচিয়ে বলার ক্ষেত্রে এই আত্মনেপদী প্রয়োগ হয়। তো খাদ্যিয়াতে মনে হয় সরি, খাদ্যিয়াতে অর্থ হচ্ছে খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এই যে আমরা একটা বাক্য সরাসরি না বলে উল্টে পাল্টে বললাম, মানে দ্বারা দিয়া কর্তৃক প্রয়োগ করে ইনডাইরেক্টলি বললাম, তো এই বলার প্রক্রিয়াটা হচ্ছে আপনার কর্মবাচ্য। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তা- বুঝতে পেরেছি। তাহলে কি বোঝা গেল কিভাবে আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করব, বা একটা বাক্যকে কিভাবে অনুবাদ করব? হুম, শিওর? বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আমরা সামনে যাব? আচ্ছা, এখন আপনি আম, খুলুন, কৌমুদি আছে না সামনে? হ্যাঁ, শুনুন। 393 পৃষ্ঠা খুলুন। 393। প্রচলিত ধাতুর কর্মবাচ্য ভাববাচ্যের রূপ ওটা আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। করতে হবে। আচ্ছা। আচ্ছা, যে কর্মবাচ্য শেষ হয়েছে। হ্যাঁ, কর্মবাক্য শেষ। সে- কর্মবাক্য শেষ। হ্যাঁ, ওই কর্মবাচ্য এতটুকুই, শুধু দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে আর বাক্যে যদি কর্ম উপস্থিত থাকে, তো সেই ক্ষেত্রে কর্ম প্রধান হয়, কর্মে সবসময় প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি, ক্রিয়া কর্ম অনুসারে হবে অনুবাদের ক্ষেত্রে। এতটুকুই কর্মবাচ্য। তবে এই একটা জিনিস, কর্মবাচ্যে অবশ্যই কর্ম থাকবে, নামই তো কর্মবাচ্য, কর্ম থাকতে তো হবেই। ঠিক আছে? আচ্ছা, বলছি। আচ্ছা, এখানে কিছু আমার ছিল, ডাউট ছিল। হ্যাঁ, বলছি, আমরা তো এতদিন পরোক্ষপদী ধাতুই করেছি, ঠিক আছে? হ্যাঁ, করেছি। হ্যাঁ। তো আপনাকে আমি বলেছিলাম তার একটু আত্মনিপদের কথা জিজ্ঞেস করেছিলাম। অথবা ওই কৌমুদির ভিতরেও আত্মনিপদীর অনেক বিধান টেধান আছে, বিধান পড়ে মাথা খারাপ হয়ে যেতে পারে। এর থেকে ওই ধাতুটা বের করে আত্মনি কি পরস্মৈপদী সেটা দেখে নিলেই বেটার হয়। বলছি, এখানে কি কোনো সূচি আছে? কোন সূচি? ধাতুটা কি? এখানে তো আপনি কৌমুদির পিছনে, মানে সূচি বলতে কি, এই বুঝতে পারিনি আমি। বলছি ওই যে এই যে আমি কি করে ধাতুর উপাদর্শ, এটাই এটাই।
হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা ধাতু নিন, আপনার সামনে এখন কোন ধাতু আছে বলুন, কোন ধাতুটা দেখতে পাচ্ছেন? আহ, 700 কত পৃষ্ঠা যেন, 700 না 698 তো এরকম। 3 পৃষ্ঠা, কি? 3। 703? আচ্ছা, আমরা একটা সহজ ধাতু নিই, কঠিন ধাতু নিয়ে আপনি যেগুলো যে করি। কোনো ধাতু নিন, যে কোনো ধাতু, সহজ কঠিন তাহলে যেটা আপনার চোখে পড়ছে আপনি সেটা বলুন। খাদ। একেবারে নিচে, 702 এর একেবারে নিচে খাদ ধাতু। আচ্ছা, 702 এর একেবারে নিচে দেখুন, খাদ ধাতুর প্রথমেই কি লেখা আছে বলুন, 2 ইটের হ্যাঁ, আগে, 2 ইট, হ্যাঁ এটা হচ্ছে, এর আগে হ্যাঁ এটা হচ্ছে অ, ভয়, ও, ভয়েব সংযুক্ত আকার আর প, তাই না? এটা কি বলেছেন, কি বলেছেন আবার একটু বলুন। ভব সংযুক্ত, ভয়ব, হইব, ভ, ভ ভাতের ভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলুন। হইব সংযুক্ত আকার, তাই তো? ভাতের ভ যোগ ব, আকার একটু টান দিয়ে লেখা আছে প, আপনার সামনে আছে না ধাতুরূপটা? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এর ঠিক উপরেরটা খন ধাতু, এখানে কি একই জিনিস আছে নাকি একটু ভিন্ন আছে, কি আছে বলুন তো? হইব সংযুক্ত আকার ও আছে। হ্যাঁ, আর আরেকটা বলি, খাদের পরেরটা 703-এর প্রথম ধাতুটা কি আছে? এটা আমরা কি ধাতু, দিবা, দিবা আছে। হ্যাঁ, এই উ মানে হচ্ছে উভয়পদী, প মানে হচ্ছে পরস্মৈপদী, আ মানে হচ্ছে আত্মনিপদী। এখানে প্রত্যেকটা ধাতু এরকম লেখা আছে, আত্মনিপদী, পরস্মৈপদী না উভয়পদী। যদি প লেখা থাকে বুঝবেন যে পরস্মৈপদী, উ থাকলে উভয়পদী, আর আ থাকলে হচ্ছে আপনার আত্মনিপদী। আপনি শুধু পিছন থেকে এই ধাতুটা বের করবেন, বের করে দেখবেন আ আছে, উ আছে না প আছে। বোঝা গেছে? তার পরবর্তী পরবর্তী যেগুলো আছে ওগুলো কি? পরবর্তী কোনগুলো? এটা তো আরো অনেকগুলো আছে। আচ্ছা থাকি, ওগুলো দেখুন, দরকার নেই। না না, কোনগুলো বলুন না, ওই পরে যে এগুলো আছে এগুলো তো রূপ ধাতুর, তারপরে কি হচ্ছে? ধাতুর রূপ। ওগুলো, আপনি খাদ ধাতু খাদু, দেখলেই বুঝতে পারবেন, খাদাতি মানে প্রথমা এক বচনটা শুধু দেয়া আছে, লট লকারে প্রথমা এক বচন, লোট লকারের প্রথমা এক বচন, শুধু ওগুলো দেয়া আছে, সব সব রূপের প্রথমা এক বচনটা দেয়া আছে এখানে, মানে সংক্ষেপে ওই ধাতুর রূপটা দেয়া আছে। আচ্ছা বলছি এখানে কি সব ধাতুর রূপ দিয়ে আছে? হ্যাঁ, সংক্ষেপে, সব মানে ধাতুর, পুরোটা নাই আর কি, শুধু প্রথমা এক বচন করে। না সেটা না, বলছি এখানে কি, এখানে এখানে সব ধাতুর রূপগুলো দিয়ে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ইন টোটাল এতগুলি ধাতু, টোটাল কয়টা ধাতু আমাদের? গুনতে হবে, আমি জানি না কটা আছে, হ্যাঁ ইন টোটাল, বলতে পারছি না, গুনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। তাহলে আমার আমার ইয়েটা, এটা ছিল, হ্যাঁ আচ্ছা, তাহলে কর্তৃবাচক, সরি, কর্মবাচ্য কি বোঝা গেছে? প্রত্যন্ত করে বোঝাই। হ্যাঁ, বুঝতে পারছি না, আপনার কথা কেটে যাচ্ছে, কর্মবাচ্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, খুব সুন্দর করে বুঝতে পেরেছি। আচ্ছা, কর্মবাচ্য যদি বুঝতে পারেন, ভাববাচ্য একদম জল ভাত, ভাববাচ্য সেম, একদম সেম। পার্থক্য কি? কর্মবাচ্যে কর্ম ছিল, ভাববাচ্যে কর্ম থাকবে না। কি বললাম, এটা কিন্তু মেইন পয়েন্ট, কর্মবাচ্যে কর্ম ছিল, ভাববাচ্যে কর্ম থাকবে না। তাহলে
কর্ম যদি না কর্ম থাকে, বাচ্চে কর্ম ছিল আর ভাব বাচ্চে কর্মটা থাকবে না। না, তাহলে ভাব বাচ্চে কি থাকবে? কর্তা থাকবে এবং ক্রিয়া থাকবে, তাই তো? কর্তা থাকবে, ক্রিয়া থাকবে, কিন্তু এখন যদি এখানে কর্তাটা প্রধান হয় তাহলে তো এটা কর্তৃবাচ্য হয়ে যাবে। কর্তৃবাচ্যের সাথে এর কোনো পার্থক্য থাকবে না, তাই না? হ্যাঁ, তার মানে এখানে কর্তা প্রধান না, আবার কর্মও নাই। তাহলে এখানে কে প্রধান? এখানে আপনার কেউ প্রধান না। কর্তাও, কর্তা তো আছে কিন্তু প্রধান না, কর্ম নাই। তো এখানে যেহেতু কর্তাও প্রধান না, কর্মও প্রধান না, ক্রিয়া এখানে স্বাধীন, মানে সে কারোর উপর নির্ভর করে না, কারোর উপর নির্ভর করে চেঞ্জ হয় না। ঠিক আছে? কর্মবাচ্যে আমরা কর্ম অনুসারে ক্রিয়াটা পরিবর্তন করেছি, কর্তা অনুসারে, কর্তৃবাচ্যে কর্তা অনুসারে চেঞ্জ করেছি, কিন্তু কর্মবাচ্যে কর্তা, কর্ম তো থাকেই না, আর কর্তা যা খুশি তা হোক, যেটা খুশি সেটা হোক, ক্রিয়াটা সবসময় প্রথম পুরুষের একবচনের রূপ হবে। মানে আপনার যেই রূপটা, মানে যেই কালে বলতে চাচ্ছেন, বর্তমান কালে বললে লট লকার, অতীতকালে বললে লং লকার, আর যদি ভবিষ্যৎকালে বলেন লিট লকার, যেই কালে বলতে চাচ্ছেন সেই কালের প্রথম পুরুষের একবচনের রূপ হবে সবসময়, তবে আত্মনিপদী। বোঝা গেছে? আরেকবার তাহলে আমি বলি এটা। তাহলে যখনই পরিবর্তন হবে, যদি যদি এটা যদি আপনার কি বর্তমান করা হয়, তাহলে বর্তমান কালের প্রথম পুরুষের একবচন হবে। হ্যাঁ, যদি অতীতকালে হয় তাও অতীতকালের, এবং ভবিষ্যৎকালের প্রথম পুরুষের একবচন হবে। কি ক্রিয়াটা? হ্যাঁ, ক্রিয়াটা, তবে আত্মনিপদী রূপ, পরস্মৈপদী না আবার। আর ওই কর্তা অলওয়েজ হচ্ছে তৃতীয়া হবে। তৃতীয়া, আর কর্ম তো নাই, কর্তা তৃতীয়া, ক্রিয়া সবসময় প্রথম পুরুষের একবচন। কর্তা আপনার একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, যা খুশি হোক, ক্রিয়া সবসময় প্রথম পুরুষের একবচন হবে। এটা আবার আরেকটু করে, তাহলে এটা বলতে কি বলেছেন আবার ভালো করে? আচ্ছা, ওই আগেরবার যেমন লিখলেন কর্মবাচ্যের বাক্য গঠনের নিয়ম, সেভাবে লিখুন ভাববাচ্যের বাক্য গঠনের নিয়ম। ভাববাচ্যের বাক্য গঠনের নিয়ম। হ্যাঁ, এখানে কর্ম নেই বা থাকে না। বলতে কর্ম নেই। হ্যাঁ, কর্ম নেই, কর্তা বা থাকে না। হ্যাঁ, কর্তা সবসময় তৃতীয়া। কর্তা সবসময় তৃতীয়া। আর ক্রিয়া যেহেতু কারোর উপর নির্ভর করে না, তো সবসময় আত্মনিপদী রূপের প্রথম পুরুষের একবচন। এটা কি বলেছেন? ক্রিয়া সবসময় আত্মনিপদী রূপের প্রথম পুরুষের একবচন হবে। মনে করবো
পুরুষের বচন হবে। ক্রিয়া সবসময় আত্মনেপদী প্রথম পুরুষের এক বচন হবে। লিখেছেন? লিখেছি। এবার আপনি আমাকে একটা বাক্য বলুন যেটাতে কর্ম নেই, কর্তৃবাচ্যের বাক্য বলুন। কর্তৃবাচ্যের বাক্য? যে কোনো একটা বাক্য বলুন, শুধু কর্তা থাকবে আর ক্রিয়া থাকবে, কর্মটা থাকবে না। অহম খাদামি সেম বাক্য করতে পারি আমরা। হ্যাঁ লিখুন, অহম খাদামি। এবার আমরা নিয়ম অনুযায়ী চেঞ্জ করব, কর্ম তো নেই, এটা বাদ। এবার কর্তাটাকে কি হবে, কি করতে বলেছে? তৃতীয়া। তো অহমের তৃতীয়া কি হবে? কি হবে? মায়া। লিখে ফেলুন। তারপর ক্রিয়াটা আত্মনিপদী রূপ হবে, খাদ্ধাতু তো আমাদের আগের মতোই পরস্মৈপদী, তো এটাকে আমরা আগে আত্মনিপদী রূপে নিই। হ্যাঁ, খাদ্যাতে আমাদের দেখুন কর্তাটা কিন্তু উত্তম পুরুষ আছে, তাই না? উত্তম পুরুষ আছে না? আমি, হ্যালো, এখানে হ্যাঁ বলুন বলুন। এখানে ময়া যখন হবে এটা একটা উত্তম পুরুষ হবে। আমি সংক্রান্ত যে কোনো কিছুই উত্তম পুরুষ, সে তৃতীয়া হোক, চতুর্থী হোক, পঞ্চমী হোক, যা খুশি হোক, আমি সংক্রান্ত যে কোনো কিছু প্রথম পুরুষ, সরি উত্তম পুরুষ। তো ওটা তো আপনার উত্তম পুরুষে আছে, কিন্তু আমাদের ক্রিয়াটা কিন্তু উত্তম পুরুষে আমরা প্রয়োগ করিনি, আমরা প্রথম পুরুষের এক বচনের রূপ প্রয়োগ করেছে। আবার একই রকম বাক্য আপনি যদি বলেন যে তার দ্বারা খাওয়া হয়, মানে কর্তৃবাচ্যে যদি বলি সহ খাদাতি, এটাকে পরিবর্তন করুন। লিখেছেন সহ খাদাতি? লিখেছি। তাহলে বলুন সহটা কি হবে? তৃতীয়া করলে কি হবে? তৎশব্দের তৃতীয়া এক বচন, তেনা। এখন আমাদের কর্তা কোন পুরুষ আছে? কর্তা হচ্ছে প্রথম পুরুষ। কোন বচন? এটা হচ্ছে প্রথম পুরুষ হচ্ছে এক বচন। এক বচন। ক্রিয়াটা কি হবে? হ্যাঁ, তার মানে দেখছেন তো আমাদের কর্তা যা খুশি তা হচ্ছে, কখনো উত্তম পুরুষ, কখনো প্রথম পুরুষ। আমরা যদি পরিবর্তন করে আরও অন্য কিছু দিতে চাই, দ্বিবচন বহুবচনও দিতে চাই, যা খুশি দেই, খাদ্যিয়াতে চেঞ্জ হবে না। বোঝা গেছে? হ্যালো, ভাববাচ্য কি কোনো ক্লিয়ার হলো কিনা সেটা বললাম। এখন আমার জায়গায় ওই
এখন তো নতুন যেহেতু ওই জায়গাটা একটু কনফিউজ হবো যে কোনো নতুন একটা বললে তখন তো হাতটা তো আপনি অনেকগুলো কর্মবাচ্যের বাক্য কর্তৃবাচ্যের বাক্য গঠন করবেন, ঠিক আছে? কোনোটায় কর্ম রাখবেন, কোনোটায় কর্ম রাখবেন না। এরপর এগুলোকে চেঞ্জ করবেন কর্ম আর ভাববাচ্যে। যেই বাক্যগুলোতে কর্ম রাখবেন সেগুলো কর্মবাচ্যে পরিবর্তন হবে, আর যেই বাক্যগুলোতে কর্তৃবাচ্যে কর্ম রাখবেন না সেগুলো ভাববাচ্যে পরিবর্তন হবে। কারণ কর্মবাচ্যে কর্ম থাকা মাস্ট, আবার ভাববাচ্যে কর্ম থাকতে পারবে না। তো কর্তৃবাচ্যের যেই বাক্যগুলোতে কর্ম থাকবে সেগুলো আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো না, আবার যেই বাক্যগুলোতে কর্ম থাকবে না সেগুলো আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে? বলছি হ্যাঁ। এটাই রুলস, আর এত বেশি তো আর কোনো রুলস নেই। না, এর বাইরে আর কোনো রুলস নাই বাচ্চতে। যেমন আমরা ওই যে প্রথমা দ্বিতীয় তৃতীয় এগুলো করতে করতে আবার দ্বিতীয় লেভেলে যখন আসে তখন আরো অনেক আমি বলি বাক্য যাই হোক না কেন পরিবর্তনটা আপনার কর্তা কর্ম ক্রিয়াতে সীমাবদ্ধ। কর্তৃবাচ্যের বাক্যে আর যা খুশি তাই থাকুক সেগুলো আমাদের ভাববাচ্যে সেম থাকবে, কর্মবাচ্যে সেম থাকবে, শুধু পরিবর্তন হবে কর্তা কর্ম আর ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়ার বাইরে যা থাকবে সেগুলো সব বাক্যেই সেম থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এটা কি জন্য করতে বলেছেন আপনি? কর্মবাচ্য ও ভাববাচ্য প্রকরণ ও 393 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা, ওটা বলা হয়নি না। ওটা হচ্ছে আপনার ওই ভাববাচ্যের ক্ষেত্রে প্রথম পুরুষের একবচনের রূপটা কি হয় এটা এখানে দেয়া আছে ধাতুগুলোর লিস্ট। দাঁড়ান আমি একটু খুলে নিই তারপর বলছি। কত 393 না? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার দেখুন লট লকারের ক্ষেত্রে আমি একটা সহজ ধাতু, আচ্ছা খাদ ধাতুটাই বের করুন। এখানে তো সিরিয়াল বাই আছে। খাদ ধাতু পেয়েছেন বা গম ধাতু? গম ধাতু হ্যাঁ, গম ধাতু লট লকারে কি হয়? গাম্বিয়াতে। লুইট লকারে কি হয়? গম পেয়েছি। হ্যাঁ, সেটাই বলছি যে এগুলো আমাদের ওই ভাববাচ্যের ক্ষেত্রে যে প্রথম পুরুষের একবচনের রূপটা দরকার হয় না, বিভিন্ন লকারে এগুলো দেয়া আছে। লট, লুইট আর লিট, এই তিনটার রূপ দেয়া আছে। তো আপনি যদি প্রয়োজন হয় এখান থেকে দেখতে পারবেন, সেজন্যই খুলতে বলেছি। পাঁচটার মধ্যে ওরা তিনটা দিয়েছে, লট, লুইট আর লিট। বাকিগুলো দেয়নি, বাকিগুলো ওই বানাতে হবে আর কি নিজে। ওরা তিনটা করে দিয়েছে। বানাতে হবে মানে রুলস অনুযায়ী করতে হবে। এটা জাস্ট সুবিধার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে শেষ।